হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে ভালো আছি কারণ আমাদের এখানে অর্থাৎ কলকাতায়, হ্যাঁ, আমি বাপের বাড়িতে আছি, আমার মার বাড়িতে। আমার বাবা নেই, সেহেতু আমি মা বলছি। বাবা অনেক দিন হলো মারা গেছেন। মায়ের কাছে এসেছি, মার বাড়িতে। কলকাতায় খুব বৃষ্টি হয়েছে আজকে, এবং ভীষণ বৃষ্টি হয়েছে। তুমুল, মানে জমিয়ে বৃষ্টি বলে না, ঝাঁপিয়ে বৃষ্টি, ওইরকম হয়েছে। মানে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, এবং খুব ঘুমিয়েছি আজকে দুপুরবেলা। বাপের মানে মার কাছে বলে কথা না, বাপের বাড়ি কথাটা বেরিয়ে যায়, কিছু মনে করো না। কারণ বাবা যতদিন বেঁচে ছিল আমি ও কথাটাই বলতাম। তারপর থেকে মার বাড়ি বলি, কারণ মা যেহেতু একা, মার বাড়ি বলি। যে ওটা বলতে আমার ভালো লাগে তাই বলি, ঠিক আছে। মায়েদেরও একটা বাড়ি থাকে, তাই না? আমি এটা বলতে আগে কেন বুঝিনি, হয়তো সেভাবে রিয়েলাইজ করিনি, তাই আগে বলিনি। মার বাড়ি বললেও তো কিছু এসে যায় না, কি বাবা মার বাড়ি এটা বলাই বা ক্ষতি কি? শুধুই বাপের বাড়ি কথাটা না আমার ঠিক পোষায় না। যাই হোক, ছেড়ে দাও। আমার কথা দিয়ে তো দুনিয়া চলবে না, আমার কথা মতো আমি চলবো, খুব বেশি হলে আমার মেয়ে চলবে, তার বেশি কেউ চলবে না। আজকের কন্টেন্টে চলে আসি। অবশ্য করেই টিনাকে নিয়ে কিছু বলবো। একটু বেশি দেরি হয়ে গেল আজকে বলতে বলতে, হয়তো ভিডিওটা পাবলিশ করতে আরও দেরি হবে। দেখা যাক ঠিক কখন দিতে পারি, কিন্তু দেবো তো বটেই। টিনার ভিডিও দেখলাম, সকালেই দেখেছি, সেটা নিয়েই কিছু বলবো। তার সঙ্গে কিছু বার্তাও শুনলাম, সেটা নিয়েও কিছু বলবো। যাই হোক, টিনার ভিডিও রোজ বাপের বাড়ি থেকেই শুরু করছে, শেষও করছে ওখানে। কিন্তু কিছু লোকের যে গায়ে জ্বালা কোথায় গিয়ে ধরে সেটা আমি ঠিক এখনও রিয়েলাইজ করতে পারি না। সব কিছুরই মানে উল্টো দেখতে ভালোবাসে, নেগেটিভ দেখতে ভালোবাসে। ভিডিওর পেছনে অনেক কিছু জল্পনা, অনেক কিছু কল্পনা করে নেয়। যাই হোক, করবেই মানুষ কন্টেন্টের খোঁজে, মানুষ অনেক নিচে নামতে পারে, সেটাই করছে। এটাই ওদের জাত, ওরা চিনিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ওয়াইটিতে কী হচ্ছে। আজ যে খারাপ, কাল সে ভালো হয়ে যাচ্ছে, উলট পুরাণ হচ্ছে আর কি। আজকে যাকে ভালো বলছি, কালই তার নামে দুর্নাম ছড়াচ্ছি, এগুলো তো চলতেই আছে না। তা টিনার হেডিংস, শুধু গিফট নিতে নয়, দিতেও ভালোবাসি। এক্স্যাক্টলি। লোক যখন লোকের বাড়িতে আসে, হাতে কিছু নিয়ে আসে, এটা কিন্তু আমরা জানি। আমাদের আত্মীয় স্বজনেরাও দেখবে যখনই আসে, হ্যাঁ, জামা কাপড়ই আনতে হবে এমন কোনো কথা নেই, হাতে কিছু না কিছু জিনিস, মোমেন্টো এরম, বা মিষ্টি বলো, খাবার বলো, কিছু একটা জিনিস লোকের বাড়ি আসলে নিয়ে আসে। বা দেখা করতে গেলেও সেখানেও কিন্তু নিয়ে আসে। এমন নয় যে খালি হাতে লোক আসছে। এমনিই এখন লোকের সময় কম, দেখা সেভাবে করা হয়ে ওঠে না, নানান ব্যস্ততার কারণে। কাজেই কদাচ যদি সময় পায়, তখন সেখানে কি হয়, যা কিছু মনের ইচ্ছা আশা সেগুলো পূরণ করার চেষ্টা করে। এক্স্যাক্টলি। কাজেই আমাকে কেউ গিফট দিল, সবসময় তার পরিপ্রেক্ষিতে আমাকেও তাকে রিটার্ন গিফট করতে হবে, এটা কিন্তু মানে সবসময় ম্যাটার করে না, সবসময় মনেও থাকে না। এমনও হয়, আজ কেউ আমার বাড়িতে এলো হাতে কিছু করে, আমি অন্য দিন তার বাড়িতে গেলাম, তখন আমি কিছু নিয়ে যাব। এটাই তো হয়, এটাই হয়। যেমন ধরো, আমি এখানে একটা উদাহরণ তোমার টানছি। যেমন টনদ্বীপের পুরী ভ্রমণের সময় ওখানকার যে কাকু কাকিমার সঙ্গে গেছিলো, তারা কিছু গিফটস ওখান থেকে মোমেন্টো হিসেবে পুরীর জামা কাপড় কিনে দিয়েছিল, আমরা দেখেছি। এবং সেই মুহূর্তে টনদ্বীপদের কিছু কেনাকাটা হয়নি, সেই জন্য তারা তাদের গিফটসগুলো ওদের হাতে দিতে পারেনি। এটা কিন্তু আমার পুরনো ভিডিওতে আমি বলেছি। হয়তো দেয়নি, কোনো সময় কিনবে, এবং হয়তোবা সেই জিনিসগুলোকে বগল দাবা করে বাইকে করে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসবে, এমনও হতে পারে। অথবা অন্য কোনো সময় আবার মিট আপ হলো, তখন দিল, কিনে রেখে দিল, এটা হতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন বলেছিলাম হতে পারে, হয়তো এটাই হবে। কারণ আজকের ডেটে আমরা দেখতে পেয়েছি তাদের জন্য টনদ্বীপরা তাদের মতো করে গিফটস কিনেছে, এবং সেগুলো রেখেছে। কোনো এক সময় তাদের হয়তো গিয়ে দিয়ে আসবে, বা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, বা তার সিদ্ধান্ত সে কী করবে। কারণ নামে জিনিস কিনে সঙ্গে কাজ তো রেখে দেবে না, পৌঁছে দেওয়ার ব্যবস্থা ঠিকই করবে। এক্স্যাক্টলি, এটাই হয়, এটাই মানে মানুষ সাধারণত করে, সবসময় প্রিপেয়ার্ড থাকে না। যেভাবে টিনার প্রসঙ্গেও বলা হয়েছে, তার ভিউয়ার্সরা তাকে ভালোবেসে যেগুলো এনেছে, তার উল্টো দিকে কি টিনা কিছু দিয়েছে? কী দিয়েছে না দিয়েছে সেটা তো আমাদের দেখায়নি। আর ওরা কোথাও ঘুরতেও যায়নি, জাস্ট মিট আপে আমরা দেখেছি সবাই জিনিস নিয়েই আসে। সবার মিট আপ তোমরা খেয়াল করে দেখো, ম্যান্ডির মিট আপ বলো, শুয়ের মিট আপ বলো, অনেকগুলো মিট আপ আমি দেখেছি, এপি ব্লগসের মিট আপ বলো, তাতে কিন্তু সবাই তোমার গিফটস নিয়েই আসে। তার অপোজিটে তারা তাদের ভিউয়ার্সদের খাওয়া দাওয়া করায়, এটাই তো দেখেছি, তাই না? ম্যান্ডিও কিন্তু তাই, তোমার কোথাও একটা খাইয়েছিল, এবং মাংস ভাত এরকম কিছু খাইয়েছিল। এপি ব্লগসের ওরাও খাইয়েছিল, এরা খাওয়ায়। এবং এক্স্যাক্টলি আমরা টিনাদেরও দেখেছি কোনো একটা হোটেলে যেতে, এবং সেখানে খাওয়া দাওয়া কে দিয়েছে সেটা তো জানি না, হতেই পারে টিনা স্পন্সর করেছে, হতেই পারে।
তার ভিউয়ার্সদের ভালোবেসে সে তাদের খাইয়েছে, এটাকেই রিটার্ন গিফটস বলাই যেতে পারে। যাই হোক, সেটা কথা না, সেটা যে দেবে বা যারা যাকে দেবে তাদের ম্যাটার। এগুলো হচ্ছে আমরা বসে পিছন থেকে কুটকাচালি করছি, তাই এগুলো আমরা আমাদের মতো করে বলছি। আমরাই যে সত্যি বলছি বা অন্যরা যে সত্যি বলছে এর কোনো সত্যতা নেই। আসল সত্য তো যাদের সঙ্গে হয়েছে তারা জানবে, তাই না? কাজে যারা বলছে তাদের পরিপ্রেক্ষিতে আমি বলছি, কারণ এই জিনিসগুলোর উত্থাপন আমি সাধারণত করতে চাই না, কারণ এগুলো হলো খুবই প্রাইভেট ম্যাটার। এই ম্যাটারগুলো যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ বলা যায় না। আর এইসব রিটার্ন গিফটস বাচ্চাদের থাকে, জন্মদিনে হয়, যে বাচ্চাদের জন্মদিনে এলো, একটা বাচ্চাকে গিফট দেওয়া হচ্ছে, অন্য বাচ্চারাগুলো মনে কষ্ট পাবে, তাই যার জন্মদিন তাদের পক্ষ থেকে অন্য বাচ্চাদের রিটার্ন গিফটসের ব্যবস্থা করা হয়। এটা কিন্তু শুধুমাত্র আমরা জানতাম বাচ্চাদের জন্যই প্রযোজ্য, এখন দেখছি বড়দেরও এই ব্যাপারটা শুরু হয়েছে। তার মানে লোকে গিফটস দিয়ে কি সেই গিফটসের দিয়েছি বলে মন খারাপ করে যে তারা পেলো না বলে, এই ব্যাপারটাই মনে হচ্ছে আমার। রিটার্ন কথাটা কেন আসছে? গিফটস তো একতরফাই হয়, রিটার্ন গিফটস এটা তো সাধারণত এই ধরনের গিফটস পুজো আচ্ছা মানে পুজো ফেস্টিভ্যালে আমরা আত্মীয় স্বজনকে কিছু দিলে তারাও আমাদের দেয়, এইগুলো হয় আত্মীয় স্বজনের মধ্যে হয়। জানি না এরা কি কেন কিভাবে এই কথাগুলোকে টেনে আনে, আমার মনে হয় ইউজলেস এই কথাগুলো। যাই হোক, টিনাদের কিছু হয়তো নিমন্ত্রণ আছে বা অনুষ্ঠান আছে, তার জন্য গিফটস কিনতে গেছে। ভাই শাড়ি কিনেছে। দেখো, আমরা সাধারণত অনুষ্ঠান বলতে শাড়ি দিই বলতে গেলে হয় গৃহপ্রবেশের অনুষ্ঠান কি বিয়ের অনুষ্ঠান বা কারোর জন্মদিন, এইরকম অনুষ্ঠানে আমরা শাড়ি টাড়ি দিই। এখন দেখো কি অনুষ্ঠান, সেই হয়তো আমার তো মনে হয় বিয়েই হবে, তাছাড়া আর কি। দেখা যাক, গিফটস যখন শাড়ি তখন অনুষ্ঠানটাও সেই স্ট্যান্ডার্ডেই হবে। যাই হোক, শাড়িটা সুন্দর, অল্প বয়সী মেয়েদের পরলে খুবই ভালো লাগবে। এত রংচঙের শাড়ি এখন আর আমরা পরি না, মানে আমার তো ম্যাক্সিমামই রঙিন শাড়ি। মানে আমি শাড়ি কিনি না, বহুকাল আগে কিনতাম। হ্যাঁ, সেই শাড়িগুলো সমস্তই খুব কালারফুল, কিন্তু আমার ওই জন্য পরা হয়ে ওঠে না। আর শাড়ি পরতে আমি ভালোবাসি না, এক্স্যাক্টলি আমি ওই জন্য পরি না, খুব অকেশনালি ছাড়া শাড়ি পরি না, ম্যানেজ করতে পারি না ভাই। এত বয়স হয়েছে এখনও ম্যানেজ করতে পারি না, অভ্যাস না থাকলে যা হয়। যাই হোক, একটা সময় হয়তো দেখবো শাড়ি পরাটাই উঠে গেছে, হয়তো কিছু লোক অকেশনালি শাড়ি পরবে, কারণ আমাদের বাড়িতে তো আমি কাউকেই শাড়ি পরতে দেখি না, একমাত্র আমার ছোটো যা ছাড়া, ও স্কুল টিচার বলে ও শাড়ি পরে যাতায়াত করে এখনও স্কুলে। আর বাদবাকি আমরা কেউই শাড়ি পরি না, এমনকি আমাদের মেয়েরাও শাড়ি পরতে ভালোবাসে না, ওই এক সরস্বতী পুজো বাদ দিয়ে। যাই হোক, তো ছোটো ছোটো প্রসঙ্গ চলেই আসে কথার পরিপ্রেক্ষিতে, মানে আমার নিজের কথাটাও একটু একটু করে মানে উদাহরণস্বরূপ চলে আসে, ঠিক আছে? এগুলো তোমরা একটু কষ্ট করে হলেও শুনে নিও। যাই হোক, টিনার কথা বলছি, টিনার কথাতে চলে আসি। দেখো, গরম নেই, গা ধোয়াও নেই, এক্স্যাক্টলি আমি এটা বলতে যাচ্ছিলাম। আজকে তো যেরকম ঠান্ডা পরিবেশ, হয়তো রাতের দিকে গা ধুতে হবে না, দেখা যাক, এখনও রাত আসেনি, শেষ অবধি আসুক। তবে হ্যাঁ, এসিটা চালাতে হচ্ছে না, এইটুকু ঠিক, কিন্তু ফ্যান চালাতে হচ্ছে, ফ্যান না চালাতে থাকা যাচ্ছে না, এই হলো কথা। এবার চলে আসি যে প্রসঙ্গটা এই কিছুক্ষণ আগে আমি দেখলাম, কিছু বাণী অবশ্য করি, সেইটা বলবো। সেটা কি না, আমরা সবাই জানি টনদীপ একটা কেস করেছিল টিনার বিরুদ্ধে, তোমরা নিশ্চয়ই জানো। বিয়ের আগে, টনদীপের টিনার বিয়ের আগে টিনার নাকি বিয়ে হয়ে গেছিলো, এই সংক্রান্ত কোনো কেস। আচ্ছা, সেই কেসটা যদি চলতো সেক্ষেত্রে কি হতো? যদি এটা হবে না, যদি এটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে টিনার টনদীপের সঙ্গে বিয়ের আগেই হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আগে বিয়ে আছে, সেক্ষেত্রে টনদীপের বিয়েটা অবৈধ হয়ে যায়, স্বভাবতই ছেলেটা কি হয়ে যায়, অবৈধ সন্তানের একটা ট্যাগ পেয়ে যায়, তখন তার কাস্টাডি বা ছেলেটাকে পেতে টিনার খুব একটা অসুবিধা হতো না। এইটা যখন টনদীপ এবং টনদীপের টিম বুঝতে পেরে গেছিল, তখন তারা তাদের ভুলটা সংশোধন করার জন্য কেসটাকে টেক ওভার করে নেয়। এবং এই বাণীটাই আজকে এসছে একটি চ্যানেলে, অবশ্যই আমাদের নতুন একজন দিদি আছেন, যিনি মাঝে মাঝেই তার পথ ভ্রষ্ট হয়ে যায়, যার একবার মনে হয় এ খারাপ, একবার মনে হয় ও খারাপ, একবার বলেন একে সবাই দেখো, একবার বলেন ওকে সবাই দেখো, মানে উনি নিজেই এখনও মনে হয় ওয়াইটির ফিল্ডে ঠিকমতো চলতে পারছেন না। বাইরে কী করছেন সেটা আলাদা ম্যাটার, ওয়াইটির ফিল্ডে ঠিকমতো চলতে পারছেন না। মানে নতুন হাঁটতে শিখলে যা হয়, মানে মাঝে মাঝে হোঁচট খাচ্ছেন, পড়ে যাচ্ছেন, উঠে দাঁড়াচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার চলতে চাইছেন, কিন্তু কনফিডেন্সের একদম ওভারলোড আছে, কনফিডেন্স ওভারলোড, শুধু ওভার না, বেশি আছে। তার জন্যই উনি মাঝে মাঝেই বার্তা পাঠান, যে বার্তাগুলো আমরা কৌতূহলবশতই শুনি। হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্ট নিয়ে শুনি না, কৌতূহলবশত কী নতুন আবার ট্র্যাক ঘোরালো এটা জানার জন্য শুনি, ঠিক আছে? তা সেইখানেই এই বক্তব্যটা শুনলাম, যেটা পুরনো কথা, আবার পুরনো কাসুন্দি ঘাটার মতো কথাটা আবার সামনে চলে আসলো। কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন,
যার জন্য মনে হয় এই কথাটা সামনে এলো, যিনি এই কথাটাকে প্রাধান্য দিয়েছেন যে কেন কেসটা তোলা হলো সম্ভবত, সেটার উত্তর হিসেবে উনি এটা দিলেন। কেন দিলেন এতটা প্রাধান্য আমার ঠিক মাথায় এলো না, যে একজন ক্রিয়েটারকে উনি কেন প্রাধান্য দিলেন। যাই হোক, সেটা উনি জানেন, বা যারা ওনাকে ইনফর্ম করেছেন উনি নিশ্চয়ই তার ভিডিও দেখেননি, অবশ্যই দেখেননি, কারণ ওই ভিডিওটা নিশ্চয়ই লিঙ্ক শেয়ার হয়েছে, যেটা তার কর্ণগোচর হয়েছে এবং তার ফলশ্রুতি এই আকাশবাণী অ্যাকচুয়ালি। তা সেটার জন্যই বলছি। তা উনি বলছেন এটা তুলে নিতেই হবে, কারণ রণদীপদের যারা পুরনো উকিল ছিল তারা কিছু ভুল কেস করেছে, সেই কেসটা উনি সংশোধন করে দিয়েছেন এবং এখন যে পরিস্থিতিতে আছে সেটা উনি পুরোটাই হ্যান্ডেল করে নেবেন। এবং সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে মাননীয় বিচারপতির রায় যেটা হবে সেটা তো মানতেই হবে ভাই, সেটা তো কিছু করার নেই। দেখো, উনি কিন্তু সূত্র ধরেন, বলেন, কিন্তু একটা সূত্র রেখে দিয়ে যান যে এটা হলে এটা হতে পারে, মানে বিচারপতির রায়টাই ফাইনাল। ওনার কথার জিস থেকে যেটা বোঝা গেল, দুটো জিস, একটা হলো রণদীপ কোনো এক সময় তার উকিলদের সাহায্যে কিছু ভুল কাজ করেছিল, যেটা তারা সংশোধন করিয়ে নিয়েছেন, না হলে হয়তো রণদীপের সমূহ বিপদ ছিল, যেটা কিনা টিনা অ্যান্ড তার টিম ঘটিয়ে প্রায় ফেলেছিল, কিন্তু সেটার থেকে ওনারা রণদীপকে প্রোটেকশন দিয়ে দিয়েছেন সাময়িক, এটা আমি বসালাম। আচ্ছা, নেক্সট বাদবাকি যে প্রসেসিংটা চলছে, যদিও টিনা কাস্টাডি কেস করেনি, আরে কাস্টাডি কেস করবে কেন, এই জিনিসটা না আমার মাথায় আসে না। ডিভোর্সই হয়নি, কাস্টাডি কেস, যাই হোক, করেইনি, যেটা করেছে সেটা করেছে, সবাই জানে কি করেছে। তা সেটার জন্য যেটা করণীয় বা যেটা তার জন্য যেটা রায় হবে সেটা বিচারপতি বিচার করবেন, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকার নেই। কারণ আমাদের আইন ব্যবস্থার, মানে ভারতীয় আইন ব্যবস্থার উপর টোটালি ফেইথ আছে, এবং যার আন্ডারে গেছে ব্যাপারটা তার উপর তো ফেইথ আছেই, কারণ তার কার্যকলাপ আমরা ফলো করি এবং অবশ্য করি, তার উপর ফুল আস্থা আছে। কারণ সব থেকে বড় কথা, একটা মায়ের ওপর পুরো আস্থা আছে। কেসটা অন্যরকম রে ভাই, তোমরা যতই ভাবো একটা বাচ্চাকে মার কাছ থেকে কেড়ে রেখে দেবো, এ কি সম্ভব? সে কেড়ে নেওয়ার মতো। ওই এখানে আমার ওই বাচ্চাটার ওই নন্দনকাননে ঘোরার ওই কথাটা বলতে হয়, যখন কিনা রণদীপ বলছে এখান থেকে একটা বাঘের বাচ্চাকে নিয়ে যাব, তখন বাচ্চাটার তার বুদ্ধি দিয়ে বলছে তার বাবা মা নেই, তোমাকে ছেড়ে দেবে, তুমি যে নিয়ে যাবে তোমাকে মারবে না, দেখো বলেছিল কিন্তু। তাহলে বাচ্চাটাকে রেখে দেবো, তার বাবা বলছে তার মা কি ছেড়ে দেবে? সেটা বোঝার বয়স ওর হয়নি, কিন্তু আমাদের তো হয়েছে যে মা বাচ্চাকে জন্ম দেয়, যে মা বাচ্চাকে 3 বছর ধরে টেক কেয়ার করে, সেই বাচ্চাকে 9 মাসের জন্য ছেড়ে এসছে বলে সারা জীবন ছেড়ে দেবে? 9 মাসের জন্য ছেড়ে এসছে কথাটা বলতে হচ্ছে কার জন্য জানো? এই টোটাল রণদীপের ফ্যামিলি এবং তার ক্রিয়েটার দিদিদের জন্য। কারণ আসল ঘটনা তো অন্য, সে ছেড়ে আসেনি, সেটাকে ছেড়ে এসেছে বা ফেলে এসেছে, পালিয়ে গেছে, এই কতগুলো কথা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং টিনাকে অবশ্য করেই নোংরা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, যেটা করছে, শুধু মুখে বলছে না, করার চেষ্টা কিন্তু স্টিল নাও চালিয়ে যাচ্ছে। যাই হোক, যার আন্ডারে গেছে সে কেসটাকে তার মতো করে দেখবে, এবং সবথেকে বড় কথা, বাচ্চার আর মার যে একটা সম্পর্ক, সেটার উপর যে উনি টোটালি একটা তার দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করবেন, সেটা আমরা বুঝি। এই বার্তাটাই আমার তোমাদের কাছে শোনানোর ছিল। তোমরা নিশ্চয়ই যারা শোনো বা দেখো, অলরেডি ইউটিউবে যাতায়াত করো, স্ক্রল করো, সবটাই জেনে গেছো। এবং যে ক্রিয়েটার এটাকে নিয়ে বক্তব্য তুলেছে, তার বক্তব্য হচ্ছে যে কেন রণদীপ এই কেসটা তুলে নিল। মানে তার মতে টিনার রণদীপের বিয়ের আগে একটা বিয়ে নাকি ছিলই, উনি ফার্মলি বলছেন। ভাই এতটাও উনি ফার্মলি বলছেন কি করে? আমার তো কেন জানি ওনাকে দেখে মনে হলো যে টিনার যদি যার সঙ্গে বলছে পূর্বে বিয়ে হয়েছিল রণদীপের বিয়ের আগে, তাদের ফ্যামিলির কি কেউ নেই, যে এত ফার্মলি বলছেন কি করে? যাই হোক, সবটাই এখন চোখ রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, কীভাবে কাকে কতটা ধাক্কা মেরে কথা বলছে বা নিজেকে ওপরে তোলার জন্য এইসব কথা বলে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে কিনা, সেটাই দেখার। তোমরাও দেখো, আমরাও দেখি, এবং নেক্সট ভিডিও ওয়েট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান অন করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।